আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু চাকরিতে প্রবেশের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার তা কি ঠিকঠাক মতো নিয়েছেন? অথবা আপনি চাকরিতে আছেন, এগিয়ে যেতে চাচ্ছেন সামনে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য নিজেকে যে প্রতিনিয়ত হালনাগাদ করে নিতে হয় সে প্রক্রিয়াটাও কি যথাযথ হচ্ছে? আর ক্যারিয়ার হিসেবে আপনার জন্য কোন পেশাটি মানানসই, সেসবের উত্তর জানাতে আমাদের আজকের আয়োজন চাকরির বাজার। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, আর পুরো আয়োজন জুড়ে আছি আমি ফরহাদ বিন নূর। আমরা শুরুতেই বেশ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। প্রথমে আমরা দেখব শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 6টি পদে 16 জনকে নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি শিল্প মন্ত্রণালয় যে প্রতিষ্ঠানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটির নাম প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। পদ সংখ্যা ও লোকবল আমরা দেখছি 6টি পদে 16 জনকে নেওয়া হবে। আমরা যদি প্রথম পদটি দেখি, সেটি হচ্ছে অপারেটর পদে একজনকে, যার গ্রেড হচ্ছে 13তম। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা সমমান ডিগ্রি। আর দ্বিতীয় পদটি হচ্ছে হিসাব রক্ষক, যেখানে 10 জনকে নেওয়া হবে, গ্রেড হচ্ছে 14তম। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখছি ব্যবসা প্রশাসন, ব্যবসা শিক্ষা অনুষদে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া তৃতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদে একজনকে নেওয়া হবে, গ্রেড হচ্ছে 16তম। শিক্ষাগত যোগ্যতা যেখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া চতুর্থ পদটি হচ্ছে বয়লার টেকনিশিয়ান পদে 3 জনকে নেওয়া হবে, গ্রেড হচ্ছে 16তম। শিক্ষাগত যোগ্যতা যেখানে আমরা দেখছি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া পঞ্চম পদ আমরা দেখছি ড্রাইভার 2 জন নেওয়া হবে, গ্রেড হচ্ছে 16তম। যাদের ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকেরাই আসলে এখানে অগ্রাধিকার পাবেন। এছাড়া জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর আমরা দেখছি যে পদের নাম আরেকটি রয়েছে সবশেষ, সেটি হচ্ছে অফিস সহায়ক, যেটির গ্রেড হচ্ছে 20তম। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমরা এবার দেখব ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি যে পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ জনবল। এখানে 4 জনকে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে। অন্যান্য যোগ্যতা আমরা দেখছি এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান, বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এছাড়া আমরা দেখছি অভিজ্ঞতা 1 থেকে 3 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবে। আমরা সেটিও দেখছি এখানে। চাকরির ধরন আমরা দেখছি চুক্তিভিত্তিক, প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। কর্মক্ষেত্র অফিসে এবং দেশের যে কোনো স্থানে সেটি হতে পারে। বেতন 17,500 থেকে 19,500 টাকা মাসিক। আর অন্যান্য সুবিধা আমরা দেখছি মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভের শেয়ার, বীমা, বছরে 2টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, সেসব রয়েছে। এছাড়া আবেদনের শেষ সময় 10 জানুয়ারি 2026। আমরা এই পর্বে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব প্রাণের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে। আমরা দেখছি যে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার ATSM পদে 100 জনকে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখছি MBA, MSc, BBA, BSc বা BBS থাকতে হবে। এছাড়া অন্যান্য যোগ্যতা আমরা দেখছি যে MS অফিস অ্যাপ্লিকেশনে অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে বিষয়গুলোতে আসলে দক্ষতা থাকতে হবে। এছাড়া আমরা দেখছি যে অভিজ্ঞতা প্রযোজ্য নয়। চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম। আর প্রার্থীর ধরন যারা শুধু পুরুষ তারা এখানে আবেদন করতে পারবেন। কর্মক্ষেত্র অফিসে হবে এবং সেটি দেশের যে কোনো স্থানেই হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা আমরা দেখছি পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে 2টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরও অন্যান্য যেসব সুবিধা রয়েছে সেগুলো পাবে। আর আবেদনের শেষ সময় আমরা দেখছি 28 জানুয়ারি 2026। চাকরির বাজারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আমরা এবার বেশ কয়েকটি
ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। প্রথমে দেখব প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটির কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগ রিলেশনশিপ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি প্রাইম ব্যাংক পিএলসি যে পদের জন্য তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখছি স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা আমরা দেখছি এমএস অফিস এবং পাওয়ার পয়েন্টে দক্ষতা, এছাড়া বাংলা এবং ইংরেজিতে শক্তিশালী যোগাযোগের দক্ষতা থাকতে হবে। এছাড়া আমরা দেখছি অভিজ্ঞতা কমপক্ষে 8 বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন ফুল টাইম। আর এখানে নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। কর্মক্ষেত্র অফিসে, সেটি ঢাকায় হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় 15 জানুয়ারি 2026। আমরা আরেকটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। এবার দেখব এসি ব্যাংক নিয়োগ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ক্রেডিট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি এসি ব্যাংক পিএলসি যে পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে ক্রেডিট অফিসার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা ঋণ পরিচালনা এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান আসলে প্রয়োজন রয়েছে এখানে। এছাড়া ঋণ ডকুমেন্টেশন সম্পর্কেও ভালো দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 2 বছর। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। কর্মক্ষেত্র অফিসে এবং সেটি দেশের যে কোনো জায়গায় হতে পারে। বেতন তারা যেটি লিখেছে যে শব্দটি আকর্ষণীয় বেতন প্যাকেজ আর অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে। আবেদনের শেষ সময় 12 জানুয়ারি 2026। দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিতই একজন অতিথি উপস্থিত থাকেন যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান। কথা বলবো তার সাথে। তৌফিক ভাই, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সঙ্গে হ্যাপি নিউ ইয়ারও যদি বলি, কারণ হচ্ছে এটি এই প্রথম সপ্তাহ 2026 সালের। আমরা নতুন বছর নিয়ে যদি একটু কথা বলি, এই বছরে আমরা দেখলাম যে 2000 গণঅভ্যুত্থানের পরে 1.5 বছর গিয়েছে, এরপরে 2026 সাল চলে এসেছে। এই বছরে চাকরির বাজার আপনি কেমন দেখছেন? সম্ভাবনার জায়গাটা কেমন দেখছেন? চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কোনো সুখবর থাকবে? ধন্যবাদ। আসলে গণঅভ্যুত্থান পরবর্তী যে 1.5 বছর, আসলে সারা বিশ্বের অনেক রকমের মন্দা ভাব আমরা প্রায়শই চোখে পড়ে। সো বাংলাদেশ তার বাইরেও না। আসলে এটার কারণে বাজার একটা অস্থিরতার ভিতরে আছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে চাকরির বাজার তখনই ভালো হয় যখন অনেক ভালো অনেক উদ্যোক্তা তৈরি হয়। কিন্তু আসলে অনেক অচলাবস্থা, অনেক রকমের অস্থিরতা, বিশ্বের অবস্থাও আসলে অনেক ক্ষেত্রে আমাদের দেশের অবস্থানকে প্রভাবিত করে বলে দেশের অবস্থাও আমরা খুব একটা আশানুরূপ দেখিনি 2025-এ। যদিও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে আমরা প্রায়শই বলি, এবং ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং সামনেও ইলেক্টেড গভর্নমেন্ট যদি একটা সম্ভাবনার জায়গা কিনা। এক্সেলেন্ট। আসলে ইলেক্টেড গভর্নমেন্টের ক্ষেত্রে এই জায়গাগুলো আরও পরিষ্কার হয়ে যায় এবং আমরা আশায় তাকিয়ে আছি যে 2026 একটি নতুন বছর। যেমন আজকে আপনি বলছিলেন যে নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাতে চাই। অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে চাই যে আসলে যেসব সেক্টরগুলো আসলে আলোর মুখ দেখাতে পারে সেগুলো অবশ্যই এআই বেসড বা টেকনোলজি সাইডটাকে আমরা বেশি হাইলাইট করতে চাই। আর এআই বেসড যেসব জায়গাগুলোতে হয়তো বা এসএমই অপারেশন বা সার্ভিস অপারেশনকে সাপোর্ট দেওয়ার মতো, যেমন অনেক ক্ষেত্রে এসএমই যারা চালান তারা প্রপার সেলস ফোরকাস্টিং হয়তো পান না, তারা হয়তো ইনভেন্টরি প্ল্যানিং বুঝেন না, বা কাদের মাধ্যমে অপারেট করবেন সেই ধারণাগুলো অস্পষ্ট থাকে। সো এইসব জায়গায় যারা এআই বেস সাপোর্ট দিতে পারবে এই ধরনের কোম্পানিগুলো অনেক ভালো করবে। এগ্রি বা এগ্রো সেক্টরে যারা সাপোর্ট দিতে চান তারাও অনেক ভালো করবেন। আমাদের যেটা মনে হয়, আমরা যেহেতু ধরেন প্রায়শই বিভিন্ন রকমের চাকরি দেওয়া কিংবা চাকরি ক্ষেত্র তৈরি করার কাজ করে থাকি আর কি। আর আপনি যদি বলেন কেয়ার ইন্ডাস্ট্রি অনেক ভালো করবে, বা 2026 একটা বিশ্ব তো খুব টালমাটাল, অনেক বেশি তাপমাত্রা
তৈরি হচ্ছে। সো যার কারণে সাস্টেনেবিলিটি একটা বড় ফ্যাক্টর। সো আমরা ধরে নিচ্ছি ইএসজি বাধ্যতামূলক হতে পারে 2026-এর দিকে। সেই ক্ষেত্রে প্লাস্টিক বর্জন কিংবা প্লাস্টিককে পরিবেশ উপযোগী বা ব্যবহার উপযোগী জিনিসে রূপান্তরের যেসব এই ব্যবসা, কাজগুলোতে এগুলোতে আমার মনে হয় অনেক ভালো কাজ করবে। যারা এগুলোতে ভালো করবে তারা নিশ্চয়ই তাদের জন্য অনেক সুযোগ থাকবে। আরেকটা বিষয় যদি বলেন যে বেসরকারি খাতে আসলে 2026 সালে চাকরি প্রার্থীদের জন্য নতুন কোনো দ্বার উন্মোচন হবে? নতুন দ্বার আমি যেগুলো বললাম এগুলো আসলে বেসরকারি খাতেই হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ সরকারি চাকরির সীমাবদ্ধতা আছে এবং সরকারি চাকরি অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে একজনকে রিক্রুট করা হয়। যদিও আমাদের দেশে নবনির্বাচিত সরকার নতুন উদ্যোগ নেবেন বলে আমরা আশা রাখছি, যাতে সরকারি খাতে অনেক বড় বড় জায়গা তৈরি হয়, কিন্তু প্রাইভেট সেক্টরে আসলে মূল চালিকা শক্তি। সো পলিসি ফ্রেমওয়ার্কগুলো যত দ্রুত এবং সহনশীলভাবে তাদেরকে জায়গা তৈরি করে দেবে, নতুন নতুন উদ্যোক্তা আসবেন এবং আশা করছি চাকরির বাজার বরাবরের মতো প্রাইভেট সেক্টরেই অনেক বড় করে উন্মোচিত হবে। সো 2026-27 বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সময় এবং বছর, এই বছরগুলোতে নতুন চাকরির আশা প্রাইভেট সেক্টরে বেশি থাকবে। আচ্ছা, আমরা বেসরকারির কথা বলছিলাম, সরকারি বনাম বেসরকারি কোনটিতে আসলে বেশি ভবিষ্যৎটা নিরাপদ? আপনি কি, আমরা তো আসলে ছোটবেলা, বাংলাদেশের এই বাস্তবতাই। থ্যাংক ইউ, আমরা ছোটবেলা থেকে তো আসলে শিখে এসেছি যে সরকারি চাকরি পার্মানেন্ট, প্রাইভেট চাকরি অনেক ক্ষেত্রে একটু অনেক কিছু টার্গেটের উপর ডিপেন্ড করে। তবে হ্যাঁ, যার কাছে রাইট স্কিল সেট আছে তার কাছে উভয় সেক্টরই নিরাপদ। এটা এই কারণে বলছি যে একজন এমপ্লয়িকে তার চাকরি শুরু থেকে, একটা ফ্রেশ গ্র্যাজুয়েট যখন চাকরি শুরু করেন, তাকে অনেক দক্ষতার দিকে নজরটা বেশি দেওয়া দরকার। তার লেখাপড়া চলাকালীন সময়ে তাকে চাকরির বাজারে যদি তিনি প্রবেশ করতে চান, তাহলে তাকে তৈরি হয়ে আসতে হবে। আবার চাকরির ক্ষেত্রেও তাকে প্রতিদিন নতুন করে নিজেকে ভাঙতে এবং গড়তে শিখতে হবে, নতুন করে তুলতে হবে। তারপরে তার জন্য আসলে সব ক্ষেত্রে নিরাপদ থাকবে। এটা আসলে তার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আরেকটা বিষয় যে চাকরি তো আমরা চাকরি সবাই খুঁজে, কিন্তু চাকরি দেওয়ার যে বিষয়টা সেটা নিয়ে যদি বলতেন যে এটার বাস্তবসম্মত চাকরি খোঁজাচ্ছে, চাকরি দেওয়ার জায়গাটা তৈরি করার যে জব ক্রিয়েশনের যে জায়গাটা, সেটা নিয়ে একটু চ্যালেঞ্জ কিংবা সমস্যার সম্ভাবনার জায়গাটা যদি একটু বলতেন। এটা ট্রু যে আমাদের দেশে যারা প্রথিতযশা বড় গ্রুপ বা কোম্পানিজ প্রাইভেট সেক্টরে বড় হয়েছেন, তারা মূলত চাকরি দিয়েছেন। তারা আসলে নতুন নতুন বাজার অনুসন্ধান করেছেন এবং নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে পেরেছেন, যেখানে আমাদের মতো অনেক এমপ্লয়ি, আজকে প্রায় 2 যুগ আমি কাজ করছি প্রাইভেট সেক্টরে, আমার ক্যারিয়ার শুরু এবং এখনও আছি। সো এই জায়গাগুলোতে আমরা চাকরি জীবন শুরু হয়েছে বড় ক্ষেত্র যারা তৈরি করেছেন তাদের হাত ঘুরে। সো আসলে তারা যদি ওরকম সুযোগ তৈরি করেন সেটাই ভালো। তো আমরা আগামী দিনে সাহসী অনেক উদ্যোক্তার আশা করছি। সো যারা আসলে বাংলাদেশকে নতুন রূপে বিশ্বের দরবারে চেনাতে চাইবেন, তারাই আসলে জব ক্রিয়েশনের বাধাগুলো কোথায়, কি মনে করেন? জব ক্রিয়েশন তো অবশ্যই স্কিল রিসোর্স খুঁজে পেতে আসলে বিশাল একটা কঠিন একটা যুদ্ধক্ষেত্র বলা যায় আর কি। আমরা আসলে যে ধরনের জব প্রোফাইল পোস্ট করি বা আমরা যে ধরনের জবে রাইট পারসনকে খোঁজার চেষ্টা করি, আমরা প্রায়শই আসলে রাইট পারসনকে খুঁজে পাই না। এমনও অনেক ফরমেশন যায়, আমরা মাস যায়, বছর যায়, আমরা রাইট পারসনকে ফিট ইন পাই না বলেই আমরা আসলে দেখতে পাই না। তার মানে হচ্ছে ব্যক্তি নিজে থেকে সেইভাবে স্কিলফুলি তৈরি হচ্ছেন না, কিংবা আপনি ভুল জায়গায় নক করছেন। আপনার যে জায়গাটাতে ক্যারিয়ার ফ্লারিশ করতে পারতো, আপনি হয়তোবা ঠিক মতো নিজের জব কম্পাসটাকে ঠিকঠাক মতো প্লেস না করার কারণে আপনি ভুল রাস্তায় হেঁটেছেন এবং চাকরি পাচ্ছেন না। আসলে দুইটার ম্যাচ মেকিংটা একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা। সো নতুনদের ক্ষেত্রে আমি বলবো যে এইটা অনেক বড় দরকার, যে স্কিল সেট করা অ্যাজ ওয়েল অ্যাজ রাইট প্ল্যাটফর্মে হিট করা। তাহলে আসলে চাকরির ব্যাপারটা অনেক সহজতর হয়, সেটা যে দেশেই হোক, বাংলাদেশ বা বাইরে। আচ্ছা, আরেকটা ছোট করে বিষয় একটু জানবো যে আমরা যে এসএমই বা স্টার্টআপের যে আসলে এটা কিভাবে বড় পরিসরে একটি কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারে, আপনি কি মনে করেন? আসলে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো ইম্পর্টেন্ট। আসলে ক্ষুদ্রতাই একসময় বৃহৎ আকার ধারণ করে। সো বাংলাদেশের পার্সপেক্টিভে তো এটা অবশ্যই, কারণ আমরা কোভিড পরবর্তী সময়টাতে দেখেছি যে পরিমাণ মানুষ নতুন নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করেছেন এবং কে কোথা থেকে পাশ করেছেন, কি তার ডিগ্রি বা তার কি এক্সপেরিয়েন্স, সব ফেলে দিয়ে তারা এমনভাবে শুরু করেছেন এবং দেখা যাচ্ছে যে তারা আসলে এই 4-5 বছরে নিজের ভাগ্য তৈরি করে নিয়েছেন। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরদের কথা আমি বলতে চাই, তারা এমনভাবে ক্ষুদ্র, তাদের পুঁজি নেই, কিন্তু তারা আসলে নিজের বাক প্রতিভা কিংবা তাদের দেখার শক্তি অনেক অবারিত, যার কারণে তারা আসলে নিজের এরিয়াটা তৈরি করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় যেহেতু এখন। সো এসএমই বলি বা ক্ষুদ্র পরিসরকে বৃহৎ করে ফেলার জন্য কিন্তু ওই ছোট একটা সাহস,
একটা উদ্যম, একটা শক্তি, নিজের ভেতরে অফুরান প্রাণ শক্তিরই সংযোগ ঘটানো দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমরা আরেকটা বিষয় একটু বলবো যে মানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কি শুধু আসলে তারা কি মুনাফার দিকেই আমরা দেখি যে অনেক ক্ষেত্রে তাদের নজর থাকে, সেখানে মানে জব ক্রিয়েশনের দায়িত্বটা তো তাদের অনেক বেশি। একই সঙ্গে যদি বলেন যে মানে একটি কোম্পানি বছরে আসলে পরিকল্পিতভাবে কতবার নিয়োগ নিতে পারে, মানে এই জায়গাটা কিভাবে তৈরি করতে পারে? এইটা আসলে ধরা বাঁধা কোনো বিষয় না। তবে আপনার কথার প্রথম অংশ ধরে বলি, প্রাইভেট সেক্টর বা যে সেক্টরই বলেন, প্রত্যেকটা সেক্টরে একটা মুনাফা কেন্দ্রিক থাকে। কেউ তো আসলে চ্যারিটি করতে আসেনি, সবাইকেই তো একটা গ্রোথ অবশ্যই সেটা। সো অর্গানাইজেশন যখন গ্রোথে থাকে তখন তার নতুন নতুন রিসোর্সের প্রয়োজন হয়। এটাও সত্যি যে এক্সিস্টিং রিসোর্সদের উপরে একটা নির্দিষ্ট মাত্রার উপরে আর চাপ প্রয়োগ করলে ভেতর থেকে আর ওই প্রোডাক্টিভিটি আসে না বলে আমার নতুন রিসোর্স লাগে। নতুন সেক্ষেত্রে নতুন একেবারে ফ্রেশ কিংবা যার এক্সপিরিয়েন্স তাদেরকে লাগে, কিন্তু পুরো জায়গাটাতে যিনি আসবেন তাকেও কি আসলে ওই পুরো সেটআপের ভেতরে তৈরি থাকতে হবে আর কি। এইটা সত্যি যে আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডটা অনেক বড়। আপনি আজকে বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতেই নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়েছে এবং হচ্ছে। আপনি কিছুক্ষণ আগে ব্যাংকের জবের কথা বলছিলেন, সো ব্যাংকেও কিন্তু রিলেশনশিপ ম্যানেজমেন্টটাকে তারা অনেক বেশি ফোকাস দিচ্ছেন বলে প্রচুর রিলেশনশিপ মেনটেন করার মতো কর্মীর দরকার হয়ে পড়ছে। সিমিলারলি প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা দরকার। তারা চাচ্ছেন প্রত্যেকটা জায়গাতেই ফ্রেশ নতুন কাউকে এমনভাবে সুযোগ করে দিতে যার মাধ্যমে অর্গানাইজেশন অনেক গ্রোথ পাবে, সামনের দিকে এগিয়ে চলতে পারবে। গ্রোথ না হলে প্রমোশন হবে না, গ্রোথ না হলে ক্যারিয়ার হবে না, গ্রোথ না হলে নতুন কেউ এন্ট্রিও করবে না। আসলে সবকিছু ইন্টারলিঙ্কড। একদম একদম, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের যারা জব ক্রিয়েট করতে চায় কিংবা যারা চাকরি প্রার্থী তারা আজকের আমাদের আলোচনা থেকে নিশ্চয়ই উপকৃত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।